আজকে আমি এই জোমেপস এর মাধ্যমে যে ক্লাসটি করাবো সেটি হচ্ছে যে ভারতের মুসলিম প্রশাসন ব্যবস্থার ইতিহাস, সুলতানি মুঘল আমল আমল। এটির সাবজেক্ট কোড হচ্ছে 24-16-09। এটি আমাদের পড়াতেন জনাব এনামুল হক তালুকদার স্যার। তো প্রথমে আমি আলোচনা করছি এই গত পরীক্ষায় যে প্রশ্ন এসেছিল, প্রশ্নের মধ্যে যে সংক্ষিপ্ত আকারের প্রশ্নগুলো ছিল, এই সংক্ষিপ্ত ব্রিফ কোশ্চেন গুলো আলোচনা করছি আমি। আপনারা সবাই খাতা কলম কাগজ নিয়ে বসেন আর লেখা শুরু করেন। আর কোথাও যদি একটু সমস্যা হয় তাহলে আমাকে প্রশ্ন করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম যে প্রশ্নটি ছিল ইকলিম কাকে বলে, আনফরচুনেটলি এই 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 প্রশ্নের উত্তরটা আমি পাইনি খুঁজে। যদি কেউ পেয়ে থাকেন তাহলে আমাকে সুলতানি আমলের প্রদেশকে ইকলিম বলা হতো। ধন্যবাদ। সুলতানি আমলের প্রদেশকে ইকলিম বলা হতো। আপনারা লেখেন। ইকলিম কাকে বলে? প্রশ্ন হচ্ছে ইকলিম কাকে বলে। এটি হচ্ছে সুলতানি আমলের প্রশাসন ব্যবস্থাকে ইকলিম বলে। প্রশাসন না, প্রদেশকে। সরি, প্রদেশকে ইকলিম বলে। আর আজকে আমরা যে ক্লাসটি নিব, এই ক্লাসটির মধ্যে ভাগ করে নিচ্ছি দুজনে। প্রথমে হচ্ছে আমি সুলতানি আমলটা পড়াবো আর মুঘল আমলটা পড়াবে আমাদের কপি। তো প্রথম প্রশ্ন গেল। তৃতীয় প্রশ্ন হচ্ছে তবকাতি নাসিরি গ্রন্থের রচয়িতা কে? তবকাতি নাসিরি গ্রন্থের রচয়িতা হচ্ছেন মিনহাজুল সিরাজ। গ নাম্বার, জিজিয়া কি? জিজিয়া হলো মুসলমানদের উপর ধার্যকৃত নিরাপত্তামূলক সামরিক কর। জিজিয়া কি? জিজিয়া দিল্লি সালতানাতের শাসনামলকে আমলে পুলিশ প্রধানকে কি বলা হতো? এক মিনিট, জিজিয়া কি? জিজিয়া হলো অমুসলমানদের উপর ধার্যকৃত নিরাপত্তামূলক সামরিক কর। আশা করি লিখতে পেরেছেন। তো চতুর্থ প্রশ্ন হচ্ছে দিল্লি সালতানাতের শাসনামলে পুলিশ প্রধানকে কি বলা হতো? দিল্লি সালতানাতের শাসনামলে পুলিশ প্রধানকে বলা হতো কোতোয়াল। আমি আবার বলছি, দিল্লি সালতানাতের শাসনামলে পুলিশ প্রধানকে বলা হতো কোতোয়াল। ও নাম্বার, জাহান কুশা কি? জাহান কুশা হলো বিশ্ব বিজয়ী। জাহান কুশা শব্দের অর্থ হচ্ছে বিশ্ব বিজয়ী। 4 নম্বর প্রশ্ন, পপি যদি জানা থাকে এই প্রশ্নের উত্তর একটু দিয়ে দিবেন। সেটি হচ্ছে যে দিল্লি সালতানাতের সুবার প্রধান কে ছিলেন? প্রশ্নটি আমি খুঁজে পাইনি, যদি আপনার জানা থাকে একটু বলে দেবেন। দিল্লির সুবাদ প্রধানকে মূলত সুবাদার বলা হতো। এখানে সুবাদ প্রধান কে না, প্রশ্নটা একটু ভালো করে দেখেন। আচ্ছা, সুবাকে সুবাদার বলা হতো। আমি আসলে মূলত এই প্রশ্নটি নিয়ে একটু সন্দিহান ছিলাম, কারণ যেহেতু মুঘল আমলের সুবাদারকে সুবার প্রধানকে সুবাদার বলা হতো, সেজন্য আমি এটি অন্তর্ভুক্ত করিনি। ধন্যবাদ। 6 নম্বর প্রশ্ন, মনসব শব্দের অর্থ কি? মনসব শব্দের অর্থ হচ্ছে পদ, মর্যাদা বা সম্মান। মনসব শব্দের অর্থ হচ্ছে পদ, মর্যাদা বা সম্মান। প্রথম, এক মিনিট, মনসব শব্দের অর্থ উচ্চ স্থান বা পদমর্যাদা। দেখেন, আমি যেগুলো পারি সেগুলো তো আপনাকে বলছি। আমি তো বলতেছি হ্যাঁ, না, আমি যদি যেটা না পারবো সেটা তো আপনাকে বলবো যে আপনি বলে দেন। কাইন্ডলি আমার কথার মধ্যে কথা বলবেন না। ধন্যবাদ। মঞ্চক শব্দের অর্থ কি? হ্যাঁ, মঞ্চক শব্দের অর্থ হচ্ছে পদ, মর্যাদা বা সম্মান। কবুলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন? কবুলিয়ত ও পাট্টা প্রবর্তন করেন শেরশাহ। কবুলিয়ত ও পাট্টা প্রবর্তন করেন শেরশাহ। আফগান বংশোদ্ভূত শেরশাহ কবুলিয়ত ও পাট্টা প্রবর্তন করেন। হ্যাঁ হ্যাঁ, বলো।
একটু বিস্তারিত বুঝিয়ে দাও। আচ্ছা আচ্ছা, দুইটা কবুলিয়ত কাকে বিস্তারিত বলে বোঝাতে হলে পার্থক্যটা সব বুঝিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, কবিলিয়ত হচ্ছে বিস্তারিত না বললেও চলে, যেহেতু কবিলিয়তের পাঠ্য পর্যন্তই প্রশ্নটা বিস্তারিত আছে, কারণ আচ্ছা, আমরা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। শোনো শোনো, আমি বলছি, হ্যাঁ। আমরা ইসলামিক হিস্ট্রি স্টুডেন্ট, আমাদেরকে ছোট বাচ্চা থেকে শুরু করে সিনিয়র পার্সন আমাদেরকে সব কোশ্চেন করে ফেলতে পারে, যে না হলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। কবিলিয়ত পাঠটা বলতে বোঝায় জমিদার কৃষকদেরকে যে জমি পত্তন দিতেন, সেগুলোর যে পত্তন দিতেন সেগুলোর দলিল দস্তাবেজকেই কবিলিয়ত বলা হয়। আর পাট্টা হচ্ছে জমি রায়ত অর্থাৎ কৃষক যেগুলো জমিদারকে দিতেন টাকা বা কর, সেগুলো হচ্ছে সেই ইয়ার ওই দলিল দস্তাবেজটি হচ্ছে পাট্টা। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। 6 নম্বর প্রশ্ন। নোমান উত্তরটা কি সঠিক হয়েছে আপনার? নোমান একটু উত্তরটা সঠিক না হলে আপনার যদি আরো সঠিক কিছু তথ্য থাকে সেটা বলতে পারেন। আংশিকভাবে মানে সহজ ভাষা বলতে গেলে যে কবুলিয়ত হলো যে কৃষক এবং কৃষকদের দাবি দেওয়া। মালিকানাটা, এটা উল্লেখ থাকতো কবুলিয়তে। হ্যাঁ, আর পাট্টাটা হলো যে কি কি শর্ত থাকবে এখানে সেটার উল্লেখপত্র। নোমান ভাই, হ্যাঁ, এ বিষয়টা হচ্ছে আমি বলি, এই কবিলিয়ত পাট্টা সম্পর্কে বলতে গেলে অনেক ধরনের কথা এখানে আসে। সেটা হচ্ছে জমিদার কৃষকদের যা দিত সেটা হচ্ছে কবিলিয়ত, আর কৃষকরা জমিদার যা দিত সেটা হচ্ছে পাট্টা। এখন এখানে আপনার হতে পারে কৃষকের মালিকানা, জমি দেওয়া। কবুলিয়ত হচ্ছে নোমানের নেট একেবারে খারাপ অবস্থা। ঠিক আছে, হ্যাঁ, মালিকানা যদি কবিলিয়ত মালিকানা হয়, মালিকানা দেওয়ার জন্য অবশ্যই একটা দলিল হচ্ছে যে দরকার। শর্তগুলো আরোপিত হতো। হ্যাঁ ঠিক আছে, আমি বলছি মালিকানা যদি বলি আমরা, তো মালিকানার ক্ষেত্রে কিন্তু আমরা বলতে হবে যে এখানে দলিল দস্তাবেজের ব্যাপার স্যাপার এখানে রয়েছে, দলিলের ব্যাপার স্যাপার রয়েছে, যে এই বিষয়টি আপনাকে দেওয়া হলো এই বিষয়। ঠিক আছে, আপনি যেটা বলছেন আমি আপনার কথা শুধু ধরে বলছি, আর আমার মনে হয় আপনার উত্তরটা পেয়েছেন। আমরা আগে বাড়াই। সেটি হচ্ছে যে 6 নম্বর প্রশ্ন, জাত কি? মনসবদারদের ব্যক্তিগত সৈন্যবাহিনীকে জাত বলা হতো। আপনারা লিখেন, মনসবদারদের ব্যক্তিগত সৈন্যবাহিনীকে জাত বলা হতো। 9 নম্বর প্রশ্নটি ছিল খালসা শব্দের অর্থ কি? খালসা শব্দের অর্থ সরকারি ভূ সম্পত্তি। খালসা শব্দের অর্থ হচ্ছে সরকারি ভূ সম্পত্তি। আশা করি প্রশ্নটির উত্তর লিখতে পেরেছেন। এই কি 6 প্রশ্নটা নম্বর কি প্রশ্ন বলছে? হচ্ছে খালসা প্রশ্নটা কি? শব্দের অর্থ কি? যে খালসা শব্দের অর্থ কি? এটির অর্থ হচ্ছে সরকারি সরকারি ভূ সম্পত্তি। 4 নম্বর প্রশ্ন ছিল জিন্দাপীর কার উপাধি ছিল? জিন্দাপীর সম্রাট আওরঙ্গজেবের উপাধি ছিল। সম্রাট আওরঙ্গজেবকে প্রজাগণ জিন্দাপীর বলে ডাকতেন। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, আরজি মামলিক কার উপাধি? সালতানাত যুগে আরজি মামলিক কে বলা হতো সামরিক বাহিনীর প্রধানের উপাধি ছিল আরজি মামলিক। সালতানাতে, ভারতীয় সালতানাতে সামরিক বাহিনী প্রধানের উপাধি ছিল আরজি মামলিক। এই আমাদের প্রশ্ন ছিল, গত পরীক্ষায় আমরা এই প্রশ্নগুলো উত্তর দিয়েছি। এখন আমি ধারাবাহিকভাবে সালতানাতটা আলোচনা করব। ভারতীয় সালতানাতটা কিভাবে উৎপত্তি হলো, উৎস ছিল কি? নার্গিস আরজি মালিক কার উপাধি ছিল? সামরিক বাহিনীর প্রধানকে আরজি মামলিক বলা হতো। তবে নাজুল ভাই, আমি একটা প্রশ্ন করতে চাই। একটা প্রশ্ন করেন। এটা ওদের অনেক আগের প্রশ্নটাই, হয়তো আমার সঠিক না জানি না। ইসলামের যে ইতিহাসের জনক কাকে জানি বলা হয়? ইসলামের ইতিহাসের জনক আল মাসুদিকে ইসলামের ইতিহাস জনক বলা হয়। Thank you. আব্দুল বাত্তুল মাসুদ কবা।
নোমান ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা নোমান ভাই, আমি আজকে ফোন দিয়েছিলাম কয়েকবার, আমার ওই যে রেজিস্ট্রেশনের ব্যাপারে একটু আচ্ছা, আপনি এটা পরবর্তীতে ইয়া আলাপ করবেন, করেন। একটু পার্সোনালি বলে দিবেন, ঠিক আছে? আমরা ক্লাসটা করি, যেহেতু আমাদের সময়টা আপনি আবার সংকীর্ণ, একটু নক দিয়ে আমার আইডিতে সেহেতু আমরা ক্লাসটা করি। ধন্যবাদ ঠিক আছে, আপনাকে। আমি নক দিয়েছিলাম, পাইনি তো জন্য বললাম। নাজমুল ঠিক আছে, আগান। আচ্ছা, সামরিক বর্তমান মধ্যে উপাধি কি? একটু আরদি মামলি, একটু কথা বলুন। আরতি মামলি, আলী দেখেন আকবর, আরতি হ্যাঁ, মামলি। সামরিক বাহিনীর কথা বলি, প্রধান একটু কথা উপাধি বলি। কি? নাজমুল, হ্যাঁ হ্যাঁ, বলেন। এই খান সাহেব, জি বলেন। খান সাহেব, জি বলেন। ছিলাম যে আজকের যে কোর্সটা বুঝছেন, জি, জি। আজকের যে কোর্সটা আমাদের, জি জি এই কোর্সের জন্য ভারতীয় মুসলিম শাসনের সূত্রপাতটা কিভাবে ঘটেছিল সেটা কিন্তু খুবই দরকার আমাদের জন্য। একটু হ্যাঁ হ্যাঁ, আমি এটা বলবো, জি জি আমি বলবো ইনশাআল্লাহ, আমি বলবো। প্রথমত এটা আলোচনা আছে, এটা বলবো, আপনি ধৈর্য ধরেন। দিস কোর্স জি জি জি, অবশ্যই। ওকে। এটাই তো আলোচনার পয়েন্ট, মেইন পয়েন্ট হবে। সালতানাত এবং মুঘল আমলটা আমরা যখন আলোচনা করব, তখন অবশ্যই সালতানাতের বিষয়টা উঠে আসবে এবং কিভাবে ভারতে মুসলিম শাসন ব্যবস্থার প্রচলন ঘটলো সে বিষয়টা আমি অবশ্যই আপনাদের ক্লিয়ার করব ইনশাল্লাহ। ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য, মোহাম্মদ আবু নোমান আপনাকে। প্রথমত আলোচনাটা ছিল সালতানাত ও মুঘল শাসনের ইতিহাসের উৎস। ভারতে মুঘল শাসনের ব্যক্তিকাল ছিল 1526 থেকে 1857। যদিও এইটা আমার বিষয় নেই, তবু আমি একটু বলে দিলাম। সেটি হচ্ছে 1526 থেকে 1857। এক মিনিট, ভারতীয় মুঘল আমল উপমহাদেশে বাদ, আপনি মুসলমানদের মুঘল আমল জি, বাদ, যে এখানে সুলতানি উচ্চ আমল নিয়ে সেটা আলোচনা করেন। আমি বলছি, সে- আমি বলছি তো, আমি আপনি বলছি, কেন? এক মিনিট, এখানে আমি নোমান বলছি দাস তো। জানতে চাইছে মানে সুলতানি যুগের মানে মুসলমানদের যে ইতিহাসটা মানে সুলতানি আমলের যে প্রশাসনিক ব্যবস্থাটা জাস্ট ওটাই আলোচনা করে। আমি এটাই আলোচনা করবো। আপনি এরকম কথা বলছেন কেন? আমি তো বলে দিচ্ছি, যেহেতু এটা আমার বিষয় না, আমি তো বলে দিলাম। আমি এটা বলছি দেখে এটা নাজমুল, তা তো না। নাজমুল শুরু করেন, আপনি শুরু করেন, কন্টিনিউ চালু করেন। সাধারণ আলোচনা করবো, সেখানে কোনো কোশ্চেন থাকবে না। তুমি সাধারণ একটা সিম্পল একটা আলোচনা করো, তারপরে একটু সময় নেয়, তারপরে তুমি একটু কোশ্চেনের আনসার দিয়ে দিবা। কারণ এখানে সবাই যদি কথা বলে হাউসাও হয়ে যায়, তাহলে কিন্তু ক্লাস হবে না। হালকা আসলে আমাকে প্রশ্ন করে কিন্তু বিব্রত করা হচ্ছে। ঠিক আপনি আছে? আপনি ক্লাসের আলোচনা সময় করেন, প্রশ্ন করা প্রশ্ন যাবে না, আমরা পরে প্রশ্ন করব। করে। জি নাজমুল। পরে করবো, পরে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তোমার বন্ধু নাজমুল। ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমনের সূচনা হয় মোহাম্মদ বিন কাসিমের দ্বারা। হযরত বিন ইউসুফের জামাতা মোহাম্মদ বিন কাসিম 711 খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেন। এর মাধ্যমেই ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের সূত্রপাত হয়েছিল। যদিও তিনি কিছু বলছেন। হ্যালো, না কেউ বলছেন, আপনি বলেন। আচ্ছা, যদিও তিনি বেশি সময় ধরে এখানে অবস্থান করেছিলেন না, তারপরে আমরা মোহাম্মদ বিন কাসিমের পরে আমাদের এখানে তেমন কাউকে উল্লেখযোগ্য পাওয়া যায় না। তবে আমরা 1000 থেকে 1027 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদকে দেখা যায়। বিভিন্ন ঐতিহাসিকরা সুলতান মাহমুদকে বলেছিলেন 1000 থেকে 1027 সালের মধ্যে তিনি ভারতবর্ষে 17 বার আক্রমণ করেছিলেন। সুলতান মাহমুদ ছিলেন তিনি 1000 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষে আক্রমণ করেছিলেন। এই আক্রমণের বিভিন্ন ধরনের কারণ পাওয়া যায়। এই কারণের মধ্যে রয়েছে ভারতবর্ষে ছিল অগাধ ধন সম্পদের বাহার। আরো পাওয়া যায় তিনি ইসলাম জমে ধর্মে, আসুন নাকি বস? আমরা কথা না বলি, কথা শুনি। তো ভারতবর্ষে ইসলাম ধর্ম সূচনা করার জন্য উনি এখানে আক্রমণ করেছিলেন। তো আমরা এই কারণগুলো সুলতান মাহমুদের ভারতবর্ষে আক্রমণ করার কারণ হিসেবে দেখতে পারি। সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করে তিনি একমাত্র কাবুলকে তার অধীনস্থ করেছিলেন, আর কোন অঞ্চলকে তিনি গজনির অধীনস্থ করেননি।
দিল্লিকেও তিনি বোঝানোর চেষ্টা করেনি, যদিও তিনি দিল্লি থেকে অনেক ধন সম্পদ লুট করে নিয়ে গিয়েছিলেন। সে সময় আমাদের আল বেরুনি নামে একজন ঐতিহাসিক রয়েছেন, যিনি ইসলামের ইতিহাসে একজন বিখ্যাত, ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত ঐতিহাসিক, যিনি সুলতান মাহমুদের সাথে ভারতবর্ষে আগমন করেছিলেন। ওনার একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে, সেটি হচ্ছে কিতাবুল নাজমুল, আপনি কন্টিনিউ করেন, সমস্যা নাই। হিন্দ। এই গ্রন্থটি তিনি রচনা করেছিলেন আল বেরুনি। আমরা কথা না বলি, দ্বিতীয় অধ্যায়ে আলোচনা আমরা পাই ভারতের মুসলিম শাসনের সূচনা করেন মোহাম্মদ বিন কাসিম। এই প্রশ্নটি আমি আবারও বলে দিলাম। ভারতের সুলতানি আমলের ব্যক্তিকাল সম্পর্কে আমরা যদি বলতে চাই, তাহলে 1206 সালে থেকে 1526 সাল পর্যন্ত সুলতানি আমল ছিল। ভারতের সুলতানি আমল ছিল 1206 সাল থেকে 1526 সাল পর্যন্ত, 320 বছর। দিল্লি সালতানাতে তুর্কি ও আফগানরা শাসন করে। এর বংশগুলো হলো মামলুক বংশ 1206 থেকে 90 সাল পর্যন্ত, খিলজি রাজবংশ 1290 থেকে 1320 সাল পর্যন্ত। তারপরে শাসন করে তুগলক রাজবংশ 1320 থেকে 1413 সাল পর্যন্ত। তারপর সৈয়দ বংশ শাসন করেছিল 1313 থেকে 1551 সাল পর্যন্ত। শেষ শাসন করে লোদি বংশ 1451 থেকে 1526 সাল পর্যন্ত। 1526-এ ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর আরোহণ করেন। সেটি কবি আলোচনা করবেন, আমরা সেদিকে না যাই। এখন ভারতবর্ষের সালতানাতের সূচনা সম্পর্কে কিছু আলোচনা করি। এটি হচ্ছে ভারতবর্ষের সালতানাত এর সূচনা এর আগে ভারতবর্ষকে শাসন করা হতো গজনি থেকে। তখন ভারতের স্থায়ী কোনো শাসন ব্যবস্থা ছিল না। গজনি থেকে ভারতবর্ষকে শাসন করা হতো ক্ষণে ক্ষণে। মইজুদ্দিন মোহাম্মদ গুরি 1192 সে তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজকে পরাজিত 92 যুদ্ধে পৃথ্বীরাজকে পরাজিত করে। পরাজিত করার সময় কুতুবউদ্দিন আইবেক একজন ভূত, তিনি তাকে সহায়তা করেছিলেন। সুলতান কুতুবউদ্দিন আইবেক, যিনি ভারতে সালতানাত প্রতিষ্ঠা করেছিলেন। ভারতের সালতানাত, এখন যে প্রশ্ন আছে ভারতীয় উপমহাদেশে সালতানাত প্রতিষ্ঠা করেন, সালতানাত যুগের প্রতিষ্ঠাতা কে? আমরা সালতানাত যুগের প্রতিষ্ঠাতা হিসেবে কুতুবউদ্দিন আইবেককে বলা হয়, কিন্তু এখানে প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে ইলতুৎমিশকেও বলা হয়। 1206 সালে কুতুবউদ্দিন আইবেক ভারতে দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেন। দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেন কে? কুতুবউদ্দিন আইবেক 1206 সালে। প্রশ্ন যদি এভাবে আসে যে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে, তাহলে আমরা লিখব দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা ইলতুৎমিশ, যিনি ছিলেন কুতুবউদ্দিন আইবেকের জামাতা। এবং ইলতুৎমিশ এর কিছু বিখ্যাত কর্ম রয়েছে। যিনি প্রথম ইসলামী মুদ্রা চালু করেছিলেন ভারতীয় উপমহাদেশে, তার নাম হচ্ছে ইলতুৎমিশ। ইলতুৎমিশ ভারতীয় উপমহাদেশে প্রথম ইসলামী মুদ্রা চালু করেছিলেন। চতুর্থ অধ্যায় আলোচনা, সুলতানি ও অর্থরাজা সুবিধা। এই অধ্যায়ে আমরা দেখতে পাই গনিমাত কি। গনিমাত প্রশ্নটা এখানে এসেছিল, সেটি হচ্ছে গনিমাত কি? সুলতানি আমলে যুদ্ধলব্ধ বা যুদ্ধে লুণ্ঠিত দ্রব্যকে গনিমাত বলা হয়। সুলতানি আমলে
যুদ্ধলব্ধ বা যুদ্ধে লুণ্ঠিত দ্রব্যকে গনিমা বলা হয়। পঞ্চম অধ্যায়ের আলোচনায় আমরা দেখতে পাই সুলতানি আমলের সামরিক ও পুলিশ ও বিচার ব্যবস্থা। সুলতানি আমলে সামরিক বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন সুলতান। এখানে একটি বিশেষ প্রশ্নের উদ্ভব হয়, সেটি হচ্ছে দাগ ও হুলিয়া কথা। আমরা এই দাগ ও হুলিয়া কথা সম্পর্কে এখন জানবো। এই দাগ ও হুলিয়া কথা চালু করেন সুলতান আলাউদ্দিন খলজি। প্রশ্ন আসে, দাগ ও হুলিয়া কথা কে চালু করেন? সেটি হচ্ছে সুলতান আলাউদ্দিন খলজি। এটিকে আবার রচিত করেছিলেন ফিরোজ শাহ, সুলতান ফিরোজ শাহ। দাগ ও হুলিয়া কথা কে রচিত করেন? সুলতান ফিরোজ শাহ। দিল্লিতে প্রথম স্থায়ী সেনাবাহিনী গঠন করেন সুলতান আলাউদ্দিন খলজি। আমরা দাগ ও হুলিয়া কথা এখন পড়ছি। সেটি হচ্ছে দিল্লিতে প্রথম স্থায়ী সেনাবাহিনী গঠন করেছিলেন সুলতান আলাউদ্দিন খলজি। তিনি মূলত সেনাবাহিনীর দুর্নীতি রোধ করার জন্য দাগ ও হুলিয়া কথা চালু করেন। প্রশ্ন আসে, দাগ ও হুলিয়া কথা কেন চালু করেছিলেন সুলতান আলাউদ্দিন খলজি? এটির উত্তর হচ্ছে সুলতান আলাউদ্দিন খলজি মূলত সেনাবাহিনীর দুর্নীতি রোধ করার জন্য হুলিয়া কথা চালু করেন। এখন হচ্ছে দাগ কি? দাগ শব্দের অর্থ কি? দাগ কাকে বলা হয়? দাগ কি? এটি হচ্ছে, দাগ হলো ঘোড়ার চিহ্নিতকরণ। ঘোড়ার চিহ্নিতকরণ প্রক্রিয়াকে দাগ বলা হয়। এখন হুলিয়া কি? হুলিয়া হলো প্রতিটি সেনার দৈহিক বৈশিষ্ট্য লিপিবদ্ধকরণ। প্রতিটি সেনার দৈহিক বৈশিষ্ট্য লিপিবদ্ধকরণকে হুলিয়া বলা হয়। আমরা অবশ্যই দাগ ও হুলিয়া সম্পর্কে জানলাম। সুলতানি আমলে আমরা একটা বিষয় জানবো। সুলতানি আমলে আমরা সে বিষয়টা হচ্ছে যে সুলতানি আমলে শহরে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং ইসলামিক বিধিবিধানগুলো নিয়ন্ত্রণকারী হিসেবে আমরা মুহতাসিব নামের একটি পদে দেখতে পাই। মুহতাসিব তিনি ইসলামিক বিধিবিধানগুলো এবং শহরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পালন করেছিলেন। এটি এখন বিভিন্ন শহরে আমরা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসককে এর দেখতে পাই। আধুনিক জেলা প্রশাসকই হচ্ছে তখনকার মুহতাসিব। আজকে আমার ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ। পরবর্তী বাকি অংশ, ক্লাসের বাকি অংশ নেবেন কপি। নাজমুল, আপনাকে বাকি অংশ নেওয়ার অনুরোধ করছি। নাজমুল শুনতে পাচ্ছ? বলো। আচ্ছা, তোমার ক্লাস শেষ হয়ে গেলে আমাদের লিমিটও শেষ, আমরা নতুন করে আবার শুরু করতে হবে। আমাদের যে সময় ছিল ওটা আবার, জি আমরা এটা শেষ করতে হচ্ছে এখানে, শেষ করে আমরা পপিরে দিয়ে আবার শুরু করি। ঠিক আছে, আমি আবার নতুন করে লিংক দিতেছি, এটা ক্লাসটা ক্লোজ করে দিতেছি। ওকে, ঠিক আছে।